মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। আমাদের আজকের গল্প প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সৈকত মুখোপাধ্যায়ের লেখা দুটো নখের দাগ। সৈকত মুখোপাধ্যায়ের জন্ম 1963 সালে হুগলি জেলার উত্তরপাড়ায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর উপাধি লাভের পরে সরকারি আধিকারিক হিসেবে কর্মজীবন শুরু করেন। বর্তমানে ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসের যুগ্ম মহাধ্যক্ষ। তাঁর লেখা প্রথম গল্প প্রকাশিত হয় রবিবাসরীয় আনন্দবাজার পত্রিকায় 2006 সালে। আজকের গল্প প্রথম প্রকাশিত হয়েছিল 2018 সালে। আজকের গল্পটি আমরা নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত অনিশ দেব সম্পাদিত সেরা 101 ভৌতিক অলৌকিক বইটি থেকে। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার অগ্নি। শুরু হচ্ছে দুটো নখের দাগ। দাইয়ের নাম পার্বতীয়া, শুধুই পার্বতীয়া। পদবী কেউ জানে না। তার বয়স 80 হতে পারে, 90 হতে পারে, 100 হলেও আশ্চর্য হওয়ার কিছু নেই। মাথা ভর্তি ঝুলঝাড়ার মতো সাদা চুলের বোঝা, থুতনিতে গুনে গুনে 4টি খড়খড়ে লম্বা লোম। বলাই বাহুল্য, মাথার চুল, ভুরু কিংবা চোখের পালকের মতন সেগুলোও দুধ সাদা। শরীরের চামড়া বয়সের ঘষ্টানিতে এমন পাতলা হয়ে গেছে যে হাতের চেটোর উল্টো দিকের নলিগুলোর মধ্যে দিয়ে রক্ত চলাচলের টিপটিপানি খালি চোখেই দেখতে পাওয়া যায়। পার্বতীয়া মাসি দাবি করে হরিমেট্টি মৌজার অন্তর্গত হরিমেট্টি, কুসুমডি, নাইছিয়া, সুকবাসিয়া ইত্যাদি 7টা গ্রামে শতকরা 90 জন মেয়ে মরদ তার ওই জরাজীর্ণ দুটো হাতের ওপর শুয়েই মায়ের কোখ থেকে বাইরের পৃথিবীতে এসেছে। পার্বতীয়াই বাঁশের ছিলকা দিয়ে তাদের নাড়ি কেটেছে। হাতকোদালি দিয়ে তাদের ফুল পুঁতে এসেছে পুকুর পাড়ে জমিতে। অবিশ্বাস করার কিছু নেই, কারণ সদর টাউন থেকে 40 কিলোমিটার দূরে এই পাহাড়ি এলাকায় ম্যাটারনিটি সেন্টার পত্তন হয়েছে সবেমাত্র 2 বছর আগে। তার আগে পর্যন্ত বাড়ির আঁতুর ঘরেই প্রসব হতো, আর সেখানকার অধীশ্বরী ছিল এই পার্বতীয়া। দারুণ সাজানো গোছানো আমাদের এই কুসুমডি ম্যাটারনিটি সেন্টার। সিজারিয়ান সেকশনের বন্দোবস্ত আছে, ইনকিউবেটর আছে, এক্স রে মেশিন, আলট্রাসোনোগ্রাফি মেশিন সব রয়েছে। রয়েছে বিশাল জেনারেটর সেট। শুধু মহামান্য সরকার বাহাদুর মেশিন নিয়ে কাজ করার জন্য যথেষ্ট সংখ্যায় মানুষ দিতে ভুলে গেছেন। মানুষ বলতে 2 জন, আমি ডক্টর বেদব্রত শর্মা আর একজন ক্লার্ক আসাদুর রহমান। না আছে দ্বিতীয় কোনো ডাক্তার, না নার্স, এমনকি একজন শিক্ষিতা দায়ী যাদের বলা হয় মিডওয়াইফ তা অবধি নেই। এদিকে পঞ্চায়েতের মোড়লের কড়া হুকুম, তার সরকারের বানিয়ে দেওয়া নতুন ম্যাটারনিটি সেন্টার ছেড়ে যে আবাগীর বেটি বাড়িতে বাচ্চা বিয়োবে তার পুরো ফ্যামিলি ডোল বন্ধ করে দেওয়া হবে। কাজেই প্রতিদিন গড়ে 3টি মেয়ে লেবার পেন নিয়ে ম্যাটারনিটি সেন্টারের বিছানায় শুয়ে কাতরায়। হয় পাগল হয়ে যেতাম, নয় সুইসাইড করতে হতো যদি না পার্বতীয়া মাসি থাকতো। এখন ম্যাটারনিটি সেন্টারের লেবার রুমে এই ডক্টর শর্মার হাতেই অফিসিয়ালি প্রতিটি ডেলিভারি হয়, কিন্তু আসলে মাসিই যা করার করে। আমি শুধু পাশে দাঁড়িয়ে ওর কেরামতি দেখি আর তারিফ করি। এমনিতে এদিকে চাষি ঘরের মেয়ে বউদের প্রসবে তেমন সমস্যা হয় না, তবু কখনো হয়তো কোনো মেয়ের জল ভাঙতে শুরু করে দিয়েছে, অথচ বাচ্চার মাথা নিচের দিকে নামছে না। আমি অবাক হয়ে দেখি পার্বতীয়া মাসি তখন তার 90 কিংবা 100 বছরের পুরনো হাত দিয়ে কি অদ্ভুত কায়দায় স্রেফ বাইরে থেকে পেটের ওপর দলাই মলাই করতে করতে বাচ্চার মাথাকে বার্থ ক্যানালের মধ্যে নামিয়ে আনে। পার্বতীয়া মাসিকে আমি হেলথ সেন্টারের বাজেট থেকেই মাসে মাসে বেশ ভালো পরিমাণ একটা টাকা বার করে দিই। এইটুকু ওর প্রাপ্য। ম্যাটারনিটি সেন্টার হওয়ার পর থেকে মাসি তার প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে দিয়েছে। তার একটা কারণ, পঞ্চায়েতের মোড়লকে সেও ভয় পায়, আর দ্বিতীয় কারণ, বুড়ো বয়সে যদি এক জায়গায় বসে থেকে কাজ পাওয়া যায় তাহলে কে চায় দৌড়োদৌড়ি করতে। এইভাবেই 2 বছর কেটে গিয়েছিল। আর একটা বছর ভালোই ভালোই কাটিয়ে দিতে পারলেই রায়পুর কিংবা বিলাসপুরের কোনো বড় হাসপাতালে গিয়ে পসার জমিয়ে বসতে পারতাম। কিন্তু বিধি বাম।
হঠাৎ একদিন সন্ধ্যের মুখে বাইক বাহিনী নিয়ে হরিমিট্টি পঞ্চায়েতের মোড়ল জনকরাম সিং হাজির। লোকটা অত্যন্ত খতরনাক, মাফিয়াই বলা চলে। ভারতের এই প্রত্যন্ত অঞ্চলে যে কটা কালাধান্দা চলতে পারে সব কটাতেই লোকটার হিস্সা আছে। বেআইনি স্টোন ক্রাশার, জঙ্গলের কাঠ চুরি, এমনকি মেয়ে পাচার অবধি। বেশ কয়েকটা খুন করেছে। প্রতিপক্ষের ঘর জ্বালিয়ে দেওয়া তো ডাল ভাত। আমশির মতন শুকনো ছিবড়ে চেহারা, তোবড়ানো গাল, 5.5 ফুট হাইট, মাথার চুলে মোটা করে কলব মাখিয়ে পেছনে টেনে আঁচড়ানো। সব থেকে আশ্চর্য, লোকটা চোখ দুটো। অত ক্ষুদে চোখে অতটা হিংস্রতা আর কোনো মানুষের মুখে দেখেছি বলে মনে পড়ে না। আমার বাংলোটা ম্যাটারনিটি সেন্টারের ঠিক পেছনে। বাংলোর বারান্দায় বসে বিকেলবেলায় বাসি খবরের কাগজ পড়ছিলাম। চরাচর কাঁপিয়ে দিয়ে ঠিক তখনই আমার শখের গাঁদা ফুলের বেডের ওপর এসে দাঁড়ালো জনকরামের চেলা বাবলু মান্ডির সাইলেন্সার বিহীন রোড রানার। পিনিয়ন থেকে ধুতির কোঁচাটা সামলে নেমে এলো জনকরাম সিং। राम राम डॉक्टर साहब। রাম রাম সিং জি, बताइए क्या सेवा कर सकते हैं? আমার বউয়ের পেটে বাচ্চা এসেছে, কাল ওকে নিয়ে আসবো। তোমার এখানে ও পেটের বাচ্চার ও তসবির लेने वाली मशीन আছে তো? अब हाँ, তা তো আছে। बहुत बढ़िया। একটু মেহরবানি করে বলে দিও বিবির পেটে ছেলে আছে নামে। কিন্তু সিংজি, আপনি তো ভালো করেই জানেন ভ্রূণের লিঙ্গ নির্ধারণ তো বেআইনি। আর তার দরকারটাই বা কি? ছেলেই হোক আর মেয়েই হোক। খামোশ! ওসব লেকচার বাজে রায়পুরের ভদ্রলোকেদের কাছে দিও ডাক্তার। আমার কাছে अब तक 10টা মেয়ে কমপ্লেন করেছে। তুমি এক্সামিন করার নাম করে নিজের চেম্বারে ঢুকিয়ে ওদের বেইজ্জত করেছো। বেশি নখরা করলে সেই 10 জন মেয়েকে দিয়ে তোমার নামে আজকেই থানায় এফআইআর করব। চলা বাবলু। বাবলু কিক স্টার্ট করার আগেই আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম সিংজির আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। আমার বয়স মাত্র 30 বছর। বাবা ঘটিবাটি বন্ধক রেখে ডাক্তারি পড়িয়েছেন। এখনো বোনের বিয়ে দেওয়া বাকি, নিজেরও একটা লাভার রয়েছে। ক্যারিয়ারের এই উষা লগ্নে যদি জনকরামের পার্টির 10টি সম্মানীয় সদস্যা আমার নামে শ্লীলতাহানির কেস আনেন, তাহলে বাকি জীবনটা বরবাদ হয়ে যাবে। তার চেয়ে ভারতের অসংখ্য মৃত কন্যা ভ্রূণের সংখ্যা একটু যদি বাড়ে তো বাড়ুক, আমার বই গেল। জনকরাম এন্ড কোম্পানি ধুলো উড়িয়ে চলে যাওয়ার পরেও অনেকক্ষণ থম মেরে দাঁড়িয়েছিলাম। হুঁশ ফিরল পিছন দিক থেকে ভেসে আসা কান্নার শব্দে। আরে কাঁদছো কেন পার্বতী মাসি? আমার দুঃখে? কেন? মুখ পড়া ভগবান কি দুনিয়ার সমস্ত মেয়ের কপাল ফিরে দিয়েছে যে তুহার মতন জুয়ান মরদের দুঃখে কান্না করব। কাঁদছি মহুয়া বিটির তকদীরের কথা ভেবে। মহুয়া আবার কে? ওই তো জনকরামের বহু মহুয়া সিং, সুখবাসী আর মেয়ে, উমর মাত্র 19 কি 20। রায়পুরের কলেজে লিখাই পড়াই করছিল, লক্ষ্মী মাইয়ার মতন সুরত। জনকরাম ওকে পিছলা বসে ঘর থেকে গুন্ডা দিয়ে তুলে আনা করে শাদি করেছে। 33রা শাদি। বলো কি মাসি, লোকটা দুটো বউ আছে, তারপরেও আর একটা? আগে দুটো বউ তার মানে ছেলে দিতে পারেনি বোধহয়। এইসব পয়সাওয়ালা বদমাশগুলো যতক্ষণ পর্যন্ত না একটা উত্তরাধিকারীর মুখ দেখছে ততক্ষণ অবধি। না না, আগে দুটো বিবির বেটা আছে, বিটিও আছে, সবই তো এই আমরা হাতে ডেলবারি। ও তো তবে বাবুয়া, খুবই স্যাড কেস।
ভেরি ডেঞ্জার। স্যাড কেন? জনক রামের ছেলে মেয়েগুলা সব বিমার আর অন্ধা হয়ে জন্মায়। দুটো বিবির ওই রকম কয়েকটা বাচ্চা জন্মের পরেই মারা গেছে। অভি যে দুটো বেঁচে আছে সে দুটা অন্ধা তো বটেই, তাছাড়া যত উমার হচ্ছে তাতে খেপা হয়ে যাচ্ছে, সারাক্ষণ মুখ দিয়ে নাল পড়ে। এ দুটাও বেশি দিন বাঁচবে না। আমার চোয়াল দুটো শক্ত হয়ে গেল। আর চোখে পার্বতী আর মুখের দিকে তাকালাম। দেখলাম ও দূরে পাহাড়ের দিকে তাকিয়ে বসে আছে। মুখের অজস্র বলিরেখার আড়াল থেকে ওর মনের ভাব বোঝা অসাধ্য। পরের দিন খুব সকালেই সিং দম্পতি আমার সেন্টারে পদধূলি দিল। দেখলাম জনকরাম নিজেই একটা ট্রেকার চালিয়ে বউকে নিয়ে এসেছে। নিজেই মহুয়ার হাত ধরে সেন্টারের বারান্দা অব্দি নিয়ে এলো। ওকে বাইরে দাঁড় করিয়ে রেখে আমি আর পার্বতী মাসি মহুয়াকে নিয়ে ঢুকলাম আল্ট্রাসোনোগ্রাফি করার ঘরে। মহুয়া মেয়েটা সত্যিই সুন্দরী। রোগা লম্বা গড়ন, ডিমের ছাঁদের মুখ, বড় বড় দুটো চোখে খুব ঘন কালো পলক, পাকা ভুট্টার দানার মতো গায়ের রং। আমার নিজেরই চিন্তা হচ্ছিল যদি ইউএসজিতে দেখা যায় পেটে মেয়ে আছে তাহলে তো জনকরাম অবধারিতভাবে বলবে অ্যাবর্ট করার কথা। 3 মাসের ফিটাস, তাকে কিউরেট করার ধকল সহ্য করতে পারবে এই রোগা বাচ্চা মেয়েটা? মহুয়া কিন্তু দেখলাম বেপরোয়া। অন্তত মুখের ভাবে ভয় ডর কিছুই টের পেলাম না। ভেবেছিলাম ওরকম একটা হিংস্র লোকের বউ সারাক্ষণ হয়তো ভয়ে সেঁটিয়ে থাকবে। ভেবেছিলাম ভয় না হোক নিজের দুর্ভাগ্যের জন্য শোকের একটা ছায়া নিশ্চয়ই জড়িয়ে থাকবে মহুয়ার চোখে। কিন্তু বাস্তবে দেখলাম ভয় কিংবা শোক দুটোর কোনোটাই নেই। একটা দাঁতে দাঁত চাপা জেদ, একটা চেপে রাখা রাগ যেন হলকার মতন ওর পুরো শরীর থেকে বেরিয়ে আসছিল। তাছাড়া কথায় বার্তায় ছিল শিক্ষার ছাপ। অবশ্য একটু পরে মনিটরের ওপর ফিটাসের ছবি দেখে আমার মুখ দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। মহুয়া ঘাড় ঘুরিয়ে তাকালো, চোখে প্রশ্ন। খুশ রহো বেন, বেটা হোগা তোমারা। বোন বললেন আপনি আমাকে? বোন বললেন তো? তাহলে বোনের একটা আবদার রাখুন। বাইরে যে পিশাচটা অপেক্ষা করছে তাকে বলুন আমার পেটে মেয়ে এসেছে। মিথ্যা করেই বলুন, তারপর সাফ করে দিন আমার পেটের এই নোংরাটাকে। আমি বজ্রাহতের মতো দাঁড়িয়ে রইলাম। তারপর ঘাড় ফিরিয়ে তাকালাম পার্বতী মাসির দিকে। দেখলাম সে এক মনে মহুয়ার কথা শুনছে। আবার ফিরে তাকালাম মহুয়ার মুখের দিকে। বড় বড় চোখ দুটোতে অসহ্য আরতি নিয়ে ও আমার মুখের দিকে চেয়ে রয়েছে। কেন বোন, তুমি চাও না তোমার একটা সুন্দর ফুটফুটে ছেলে হোক? সে মা বলে তোমার আঁচল ধরে তোমার পেছনে পেছনে ঘুরে বেড়াবে, তুমি তাকে অ ক খ শেখাবে, তাকে নিয়ে মেলায় ঘুরতে। চুপ করুন, চুপ করুন, চুপ করুন। এত অবুঝ লোক আপনি ডাক্তারবাবু? আপনি জানেন না আমার 2 সতীনের বাচ্চাগুলো অন্ধ হয়ে জন্মায়, বুকে কফ জমে দম বন্ধ হয়ে মারা যায়? পার্বতী আর নানি বলেননি আপনাকে সে কথা? বলেছে। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন জনকরামের যৌন রোগ আছে। আমাদের মানে ওর বউদের শরীরেও সেই বিমারির বিষ ঢুকে গেছে। আর তাই আমাদের পেটের বাচ্চাগুলো সেই বিষ শরীরে নিয়ে জন্মায় আর মরে যায়। এই যে আমার পেটের মধ্যে যে বাচ্চাটা বেড়ে উঠেছে, এটাও তো ওই রোগ নিয়ে জন্মাবে, অন্ধ হবে, অসহ্য কষ্ট পাবে, তারপর মরবে। এর যে এখনই মেরে ফেলুন না ডাক্তারবাবু। পারবো না বোন, আমি ডাক্তার, বিনা কারণে ভ্রূণ হত্যা করতে পারি না। বিনা কারণে? আমি যা বললাম সেটা আপনার কাছে যথেষ্ট কারণ বলে মনে হচ্ছে না ডাক্তার সাহেব। অথচ আপনি তো ইউএসজিতে মেয়ে ভ্রূণের ছবি পেলে আজ কিংবা কালকের মধ্যে সেটাকে মেরে ফেলতেন। সত্যি বলুন তো, ফেলতেন না? শোনো বোন, আমি চেষ্টা করব যাতে তোমার বাচ্চার শরীরে সিফিলিসের জার্ম না পৌঁছয়। দরকার হলে স্পেশালি নার্স, অ্যানেস্থেটিস্ট রেনাদের এখানে আনিয়ে তোমার সিজারিয়ান সেকশন করব। বার্থ ক্যানালটাকে এড়িয়ে যেতে পারলে হয়তো বাচ্চাটা, যাকে অত সব তুমি বুঝবে না, এইটুকু জেনে রাখো তোমার বাচ্চা যদি সিফিলিসের জার্ম শরীরে নিয়েও জন্মায়, আমরা মডার্ন মেডিসিন দিয়ে তাকে সারিয়ে তোলার চেষ্টা করতে পারি। জি ডাক্তার সাহেব, জি।
আপনারা পুরুষ মানুষেরা সব এরকম, শুধু শরীর চেনেন আর পয়সা, মন চেনেন না। যদি চিনতেন তাহলে বুঝতে পারতেন একটা পাপের বীজ নিজের শরীরের ভেতরে নিয়ে ঘুরে বেড়াতে কেমন লাগে। কি জানি আমার শরীরের ভেতরে কি ফুলে ফেপে উঠছে, ভাবলেই আমার উল্টে আছে। সচ বলছি ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব মেহরবানি করুন ডাক্তার সাহেব। আমার পাথরের মতন মুখের দিকে তাকিয়ে হঠাৎ চুপ করে গেল মহুয়া। তারপর পাগলের মতো বিছানা থেকে লাফ মেরে উঠে পার্বতীকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, তুমি কিছু একটা করো নানি, তুমি তো নিজেও একজন অনাথ, তুমি তো আমার দুঃখ বুঝবে। একটা শেকড় বিষ মরি যাও, কিছু দাও নানি, যাতে এই পাপটাকে আমি খালাস করতে পারি। सबर कर बेटी, सबर कर, ভগবান আছে, সব ঠিক হয়ে যাবে। কি ব্যাপার, ও কাঁদছে কেন? আনন্দে সরপঞ্চজি, আনন্দে। আপনার ঘরে বেটা আসছে। জয় ভগবান সর্বশক্তিমান। বাহ, চল বউ, ঘরে চল। এখন কয়েকটা মাস তোকে খুব সাবধানে থাকতে হবে। চল। আমাদের মেটার্নিটি সেন্টারের নতুন বিল্ডিংয়ের পেছন দিকটায় একটা বহু পুরনো একতলা বাড়ি রয়েছে। ওইটাই ছিল আদি বাড়ি। গভর্নমেন্টের অনুদানে রাস্তার গায়ে নতুন বাড়ি তৈরি হওয়ার পর পুরনো বাড়িটা ভুতুড়ে হয়ে পড়ে আছে। 2 বছরেই বাড়িটার গায়ের পলেস্তারা সব খসে পড়েছে, বটচারা গজিয়ে গিয়েছে কার্নিশের ফাঁকে। কিছুদিন হলো ওই বাড়িটার ভেতরে একটা বাদুড় পরিবার বাসা বেঁধেছে। আমার কোয়ার্টারের বারান্দায় বসে দেখতে পাই সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই ভাঙা জানলার ফাঁক দিয়ে এক এক করে 6টা বাদুড় বেরিয়ে প্রথমে কিছুক্ষণ আকাশে চক্কর মারে, তারপর কোন দূরের গ্রামের ফলবাগানের দিকে চলে যায় কে জানে। কত ভোরে ওরা আবার ফিরে আসে তাও জানি না। আমি অত সকালে কোনোদিনই উঠতে পারি না, তবে দিনের বেলায় মাঝে মাঝেই ওদিক থেকে প্রবল কিচমিচ শব্দ ভেসে আসে। বাদুড় নিয়ে এত কথা বলার কারণ একটাই, আমি প্রাণীগুলোর জন্য চিন্তিত। জনকরাম আর তার দলবলের মধ্যে একটা জান্তব হিংস্রতা আছে, সেটা ফুটে বেরোয় ওদের শিকার অভিযানগুলোর মধ্যে দিয়ে। ওরা যখন মানুষ শিকার করে তখন তাকে বলে খালাস, যখন অন্য কোনো পশু পাখি শিকার করে তাকে বলে পটশট। আমি 2 ধরনের শিকারের মধ্যে বিশেষ কোনো তফাৎ খুঁজে পাই না। কাক শকুনের মাংস ছাড়া ওরা সব খায়, কচ্ছপ, সাপ, বক, পানকৌড়ি এবং হ্যাঁ, বাদুড়ও খায়। তবে ভরসার কথা একটাই, বাদুড়গুলো এবার খুব ভালো জায়গায় আস্তানা গেড়েছে। গাছের ডালে ঝুলে থাকলে প্রথম দিনেই সাবাড় হয়ে যেত। পুরনো ঘরের মধ্যে বাসা বেঁধেছে বলে এখনো ওরা চোখ এড়িয়ে থাকতে পারছে, তবে কদিন থাকতে পারবে জানি না। মহুয়ার কথা প্রায়ই ভাবি। মহুয়া ভালো নেই, কিন্তু ওর পেটের বাচ্চা ভালো আছে। ভাবি মানুষ কি অসহায় জীব, তার বুদ্ধি আর চেতনা গত 20,000 বছরে রকেটের স্পিডে উপরে উঠে গেছে। দুনিয়ার আর কোনো প্রাণী কোনোদিনই তা নাগাল পাবে না। অথচ সেই চেতনাকে বয়ে নিয়ে চলেছে যে খাঁচাটা, এই যে শরীর, সেটা তেমন কিছুই পরিবর্তন ঘটেনি। যেন একটা আদ্যিকালের মোবাইল ফোনে ভরে দেওয়া হয়েছে অত্যাধুনিক সিম কার্ড। সফটওয়্যারে পরিবর্তন হয়েছে, হার্ডওয়্যার একই রয়ে গেছে। সেই জন্যই মহুয়ার মন চায় অবাঞ্ছিত মাতৃত্ব থেকে মুক্তি। অথচ তার শরীরের আদিম সিস্টেম পেটের বাচ্চাকে প্রাণপণে আগলে রাখে, পুষ্টি যোগায়, বড় করে তোলে। শুধু ইচ্ছা শক্তির জোরে কোনো নারী পারে না নিজের পেটের বাচ্চাকে মেরে ফেলতে। মহুয়াও পারল না। পার্বতী মাসির কাছে শুনতাম মহুয়া নাকি গৃহবন্দী হয়ে রয়েছে। তার মনের কথা বুঝে ফেলতে জনকরামের মতন ধূর্ত লোকের বেশি দিন লাগেনি।
একদিন এমার্জেন্সি কল পেয়ে জনকরামের বাড়িতে গিয়ে বুঝতে পারলাম কথাটা মিথ্যে নয়। মহুয়া কুয়োতলা শ্যাওলায় পা পিছলে পড়ে গেছে, এই মর্মে কল এসেছিল। জনকরামের বাড়ির অন্দরমহলের একটা ঘরের মধ্যে মহুয়া শুয়েছিল। ওকে পরীক্ষা করে বুঝলাম বিপদ হতে পারত, কিন্তু হয়নি। ওই যে বলছিলাম লক্ষ লক্ষ বছর ধরে গড়ে ওঠা নিখুঁত হার্ডওয়্যারের কথা। জরায়ুর ভেতরে জলের বিছানা পড়ে যাওয়ার ধাক্কা মহুয়ার ভ্রূণের শরীরে পৌঁছতে দেয়নি। নজরদারির গাফিলতির জন্য জনকরাম তার বড় বউ আর মেজ বউকে সবার সামনেই বেদম গালাগাল করল। তারপর আমাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলল, ওসব কুয়োতলার শ্যাওলা ট্যাওলা একেবারে ঢপবাজি। কলেজে পড়া হারামি মেয়ে ছেলেটা পেটের ছেলেকে নষ্ট করার জন্য ইচ্ছে করে আছাড় খেয়েছিল। এই কথা বলার সময় জনকরামের চোখে আমি খুনের ছায়া দেখেছিলাম। সম্ভব হলেও মহুয়াকে খুনই করত, কিন্তু মাকে মারলে পেটের বাচ্চাটাও মরে যাবে বলে সেটা করতে পারছে না। তবে জনকরাম যে ওকে বাড়ির চৌহদ্দির বাইরে বেরোতে দিচ্ছে না, এ কথা ঠিক। মহুয়া বাড়ি থেকে বেরোতে পারত শুধু আমাদের মেটার্নিটি সেন্টারে আসার জন্য। রেগুলার আসতে হতো ওকে, মাসে অন্তত 2 বার। আসলে সিফিলিসের বীজাণুকে অ্যান্টিবায়োটিক দিয়ে ঠেকিয়ে রেখেও আমি পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছিলাম না। বড় ভয়ঙ্কর রোগ, কখন যে নতুন আক্রোশে আক্রমণ করবে বলা যায় না। তাই আমি জনকরামকে বলেছিলাম রেগুলার চেক আপের কথা। জনকরাম আপত্তি করেনি। 15 দিন অন্তর একবার করে হয় জনকরাম নিজে, না হলে ওর বাড়ির অন্য কোনো বিশ্বাসী লোক মহুয়াকে আমার কাছে চেক আপের জন্য নিয়ে আসত। মহুয়া সেই প্রথম দিনের পর থেকে আমার সঙ্গে আর একটা কথাও বলেনি। ও আসতো, গম্ভীর মুখে সাদা চাদর চাপা নিয়ে বেডের ওপর শুয়ে পড়ত। আমার গ্লাভস পরা হাত ওর উরুসন্ধির দিকে এগোলেই ওর শরীর কাঠ হয়ে যেত, মুখ থেকে সরে যেত সমস্ত রক্ত। প্রথম প্রথম আমি ওকে বোঝাতাম, মহুয়া আমি একজন ডাক্তার, আমাকে পুরুষ মানুষ বলে ভেবো না। আমার পাশে দাঁড়িয়ে পার্বতী আমাসেও একই কথা বোঝাতো, কিন্তু কোনো ফল হতো না। কিছুদিন পরে অবশ্য বুঝতে পেরেছিলাম মহুয়ার সংকোচটা আমি পুরুষ মানুষ বলে নয়, আমি জানোয়ার বলে। ও আমাকে একটা জানোয়ারের বেশি কিছু ভাবে না। অবশ্য কেনই বা ভাববে? যে ডাক্তার ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করতে রাজি হয়, যে ডাক্তার সিফিলিসের রিস্ক জেনেও শুধু মেল বেবি বলে একটা ভ্রূণকে বাঁচিয়ে রাখে, সে কি মানুষ? আমি মহুয়াকে কোনো দোষ দিতে পারতাম না। তাছাড়া যে কথা মহুয়ার জানার কথা নয়, কারুরই জানার কথা নয়, সেটাও বোধহয় ও কোনো 6th সেন্স দিয়ে টের পেয়েছিল। কথাটা হলো, ওর পেটের ছেলে এই পৃথিবীর আলো দেখলেও ও নিজে বেশি দিন বাঁচবে না। 19 বছরের মেয়েটার শরীর মা হবার উপযুক্তই নয়। এমনিতেই রক্ত কম, তার উপর সিফিলিসের জীবাণু নতুন রক্ত তৈরি করার রাস্তাও বন্ধ করে দিয়েছে। মহুয়া সবকিছুই জানে। ওর মধ্যে একটা হতাশা আর ক্লান্তি দেখতে পেতাম। ও বুঝতে পারত ওর জন্য আমি আর জনকরাম কোনো লড়াই বাকি রাখিনি, কিন্তু গত চেক আপের দিনে ওর চোখ মুখে একটা পাগল পাগল ভাব, একটা ছটফটানি দেখতে পাচ্ছিলাম। বুঝতে পারছিলাম ও যেন কি একটা করার কথা ভাবছে। প্রেসক্রিপশন লিখতে লিখতে হঠাৎ একবার ওর মুখের দিকে চোখ পড়তেই দেখলাম ওর ঠোঁটের কোণে ভারী মিষ্টি এক টুকরো হাসি। চোখের দৃষ্টি যেন সুদূরে হারিয়ে গেছে। কিসের স্বপ্ন দেখছিল মহুয়া? মহুয়া হারিয়ে গেছে। না না, হারিয়ে যায়নি মহুয়া, মহুয়া পালিয়ে গেছে। কি যাতা বলছি। আসলে মহুয়া প্রথমে হারিয়ে গিয়েছিল, তারপর বোঝা গিয়েছে মহুয়া পালিয়ে গেছে। সবচেয়ে সর্বনেশে ব্যাপার, মহুয়া হারিয়ে গেছে কিংবা পালিয়ে গেছে আমারই হেফাজত থেকে, এই মেটার্নিটি সেন্টার থেকে। বলেছিলাম না মহুয়া বাড়ি থেকে বেরোতে পায় একমাত্র এইখানে আসার জন্য। আজ বিকেলেও সেই রকম চেক আপের জন্যই এসেছিল। আজকে মহুয়া এসেছিল একজন কাজের মেয়ের সঙ্গে। জনকরাম নাকি আগের দিনই বাইরে কোথায় ইলেকশনের প্রচারে বেরিয়েছে, তাই আসতে পারেনি। আমার চেক আপের কাজ সারা হয়ে গিয়েছিল। বাইরে নিজের চেম্বারে বসে প্রেসক্রিপশন লিখছিলাম। পার্বতী আমাসি
রেডিওলজি রুমের ভেতরে মহুয়ার পোশাক আশাক ঠিকঠাক করে দিচ্ছিল। প্রত্যেকবারই তাই করে। মহুয়ার পোশাক আশাক ঠিকঠাক করে দিয়ে, মুখের ঘাম মুছিয়ে দিয়ে, কপালের খসে পড়া বিন্দি সস্থানে বসিয়ে ওকে ধরে ধরে বাইরে গাড়িতে উঠিয়ে দিয়ে আসে। যাবার সময় আমার হাত থেকে নতুন প্রেসক্রিপশনটা নিয়ে মহুয়ার সঙ্গে যে থাকে তার হাতে দিয়ে দেয়। কিন্তু এবার প্রায় 15 মিনিট কেটে যাওয়ার পরেও পার্বতী মাসি কিংবা মহুয়া কেউই বেরোলো না। যখন একটু একটু অস্থির হচ্ছি, তখনই মহুয়া সেই কাজের মেয়েটা চেম্বারের দরজায় ভয় ভয়ে উঁকি দিয়ে বলল, डॉक्टर बाबू, ক্যা হুয়া? छोटी बहुरानी अभी तक निकली नहीं बा। তাই তো, চলো তো দেখি। আমি মেয়েটাকে সঙ্গে নিয়ে ঘরের ভেতরে ঢুকে দেখি পার্বতী মাসি একাই বেডের চাদর টান দিয়ে পাচ্ছে। ঘরে আর কেউ নেই। মহুয়ার কথা জিজ্ঞেস করায় বলল অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। কিন্তু কই, চোখে তো পড়ল না। তাছাড়া এই মেয়েটাও তো বাইরেই দাঁড়িয়েছিল, ও তো কাউকে দেখেনি বলছে। পরিষ্কার বুঝতে পারলাম পার্বতী মাসি সত্যি কথা বলছে না। দেখতে পাচ্ছিলাম অ্যাটাচড বাথরুমের পেছনের দরজাটা, যেটা সারাক্ষণ বন্ধ থাকে, সেটার সামনে জড়ো করে রাখা ভাঙা হুইল চেয়ার, স্ট্রেচার, এইসবের স্তূপটা কেউ সরিয়ে রেখেছে। তার মানে দরজাটা একটু আগে খোলা হয়েছিল। সবে ভাবছি পার্বতী মাসিকে চেপে ধরে জেরা করব, কিন্তু তার আগেই খানতিনেক ট্রেকার বিকট ব্রেক কষে সামনের রাস্তায় দাঁড়িয়ে পড়ল। সরপঞ্চ জনকরাম সিং এর নামে জয়ধ্বনি করতে করতে গাড়িগুলো থেকে লাফিয়ে নামলো প্রায় 30 জন লোক। সবার সামনে জনকরাম নিজে, তার গলায় গাঁদা ফুলের মালা, পরনে কুসুম ফুলের হলুদ রঙে চোবানো ধুতি, মাথায় নতুন লাল গামছার পাগড়ি, তার সাঙ্গপাঙ্গদের হাতে টাঙ্গি, তীরধনুক, গাদা বন্দুক ইত্যাদি। প্রত্যেকেরই পা তাড়ির নেশায় টলমল করছে। বুঝলাম প্রচার অভিযান সাকসেসফুল হয়েছে। এসব তারই বহিঃপ্রকাশ। চেলাদের বাইরে রাস্তায় দাঁড় করিয়ে রেখে মেটার্নিটি সেন্টারের বারান্দায় উঠে এলো জনকরাম। আমার নৌকরানিকে বাইরের রাস্তায় দেখতে পেয়ে বুঝলাম মহুয়া এখনো এখানেই আছে। তো তোমার কাজ কি হয়ে গেছে ডাক্তার? তাহলে ওকে সঙ্গে নিয়েই চলে যায়। আমি আমতা আমতা করে জনকরামকে মহুয়ার হারিয়ে যাওয়ার কথা বললাম। রাগ নয়, উদ্বেগ নয়, সব শোনার পর জনকরামের মুখে একটা অদ্ভুত আনন্দের হাসি ফুটে উঠল। অনেকটা একটা বাচ্চার হাতে নতুন খেলনা তুলে দিলে যেরকম হাসে, সেই রকম আপন মনেই বলল, অনেক দিন শিকার খেলা হয় না, আজ হবে। এই বাবলু, সনাতন, খুবলাল, ড্যানিয়েল, अरे बिंदेश्वर, घुनिया, परदेशी लटकन, अरे सुन भाई सुन, आज पॉट होगा, पॉट होगा, अभी होगा, अभी होगा, यही होगा, इसी वक्त होगा। जाओ जाओ, अपनी अपनी पोजीशन ले लो, ले लो। पोजीशन कहाँ पोजीशन ले मालिक? रुको, अभी बताता हूँ। আমাকে একটা ধাক্কা মেরে সামনে থেকে সরিয়ে করিডোর ধরে রেডিওলজি রুমের দিকে ছুটে গেল জনকরাম। পর মুহূর্তেই পার্বতী মাসির গলা থেকে আর্তনাদের পর আর্তনাদ উঠে এসে মেটার্নিটি সেন্টারের চৌহদ্দির বাতাস ভারী করে তুলল। অল্প যে কয়েকজন পথচারী মজা দেখার জন্য গেটের বাইরে দাঁড়িয়েছিল, তারা যে যার মতন জোর পায়ে হাঁটা লাগালো উল্টো বাগে। ওদের মতন আমিও বুঝতে পারছিলাম এইবার মৃত্যুর অধিক এক খেলা শুরু হতে চলেছে। হঠাৎই পার্বতী মাসির আর্তনাদ থেমে গেল। জনকরাম ভেতরের ঘর থেকে বেরিয়ে এসে ওর লোকেদের কি যেন বলল, আর তারাও ব্যস্ত পায়ে চলে গেল মেটার্নিটি সেন্টারের পেছন দিকে, সেই পুরনো বাড়িটার দিকে,
জনকরাম বেরিয়ে যাওয়া মাত্রই আমি দৌড়তে দৌড়তে ঢুকলাম রেডিওলজি রুমের ভেতরে। দেখলাম পার্বতী মাসি মুখ থুবড়ে মেঝের ওপর পড়ে রয়েছে। ওকে টেনে সোজা করে শোয়াতেই দেখলাম ওর সারা মুখে আঁচড়ের কাটাকুটি। বুঝলাম যতক্ষণ ওর কাছ থেকে সন্তোষজনক স্বীকারোক্তি না পেয়েছে ততক্ষণ জনকরাম একটা সার্জিক্যাল স্ক্যালপেল দিয়ে ওর মুখে আঁচড় কেটে গেছে। শেষ অবধি আর সহ্য করতে না পেরে পার্বতী মাসি এমন কোনো একটা কথা বলে ফেলেছে যেটা শুনে জনকরাম মহুয়ার হদিশ পেয়ে গেছে। পার্বতী মাসির বুনগুলো সুপারফিশিয়াল ছিল। চাকুশিল্পী জনকরাম ওকে ভয় দেখানোর বেশি আর কিছু করতে চায়নি, তাই হালকা হাতেই স্ক্যালপেল টেনেছে। আমি চটপট মাসির মুখে সেই ক্ষতগুলো ড্রেস করে দিয়ে ওকে একটা বেডে শুইয়ে দিলাম। মাসি তখন অজ্ঞান। একটা জোরালো শক লেগেছে তো, ট্রমা কাটিয়ে উঠতে একটু সময় তো লাগবেই। সেন্টার থেকে বেরিয়ে পেছনের বাগানে নিজের কোয়ার্টারে ঢুকে কাজের মেয়েটাকে বললাম চট করে একটু দুধ গরম করে মাসিকে খাইয়ে দিতে। আমার কথা ভালো করে শেষ হওয়ার আগেই সেন্টারের পেছন দিক থেকে প্রবল উল্লাস ধ্বনি ভেসে এলো। আমি দৌড়ে গিয়ে জানলায় দাঁড়ালাম। এখান থেকে ভাঙা বাড়ি সমেত পেছনের জমির পুরোটাই দেখা যায়। দেখলাম আশ্চর্য এক কাণ্ড শুরু করেছে জনকরামের লোকজনেরা। ভাঙা বাড়িটা যে কটা জানলা খোলা ছিল সেগুলোর সামনে ওরা বাদুড় ধরার জাল টাঙিয়ে ফেলেছে। তারপর ভিজে খড়ের আঁটিতে আগুন ধরিয়ে ফাঁক ফোকরের মধ্যে দিয়ে বাড়িটার ভেতরে ধোঁয়া ঢোকাতে শুরু করেছে। খড়ের আঁটিতে কোনো কেমিক্যাল মিশিয়ে দিয়েছিল নিশ্চয়ই, কারণ ওরকম বিষাক্ত গন্ধ শুধু খড়ের ধোঁয়ায় হয় না। দেখলাম পরপর 4টে বাদুড় ভাঙা জানলার মধ্যে দিয়ে ছিটকে বেরিয়ে এলো, আর বেরিয়ে এসেই জড়িয়ে পড়লো জালের মধ্যে। আমি ওদের চিনি, এরা ছানা বাদুড়, 4টি ভাই বোন। ওদের ফ্যামিলিতে এই 4 জন ছাড়া রয়েছে ওদের বাপ মা। বাপ মায়ের কথা ভাবতে ভাবতেই মাঝারি সাইজের মা বাদুড়টা বেরিয়ে জালে আটকে পড়ল। তার মানে বাকি রইল শুধু পুরুষ বাদুড়টা। এবার নিশ্চয়ই সেটা বেরোবে। হঠাৎ আমার পাশ থেকে চূড়ান্ত অবাক গলায় কি যেন বলে উঠল, अरे वो कौन निकल रही है पीछे से? পাশে তাকিয়ে দেখলাম আমার কাজের মেয়েটা তখনও পার্বতীয়ার কাছে গিয়ে উঠতে পারেনি। গোলমালের শব্দে সে কখন যেন আমার পাশের জানলাটার গড়াতে মুখ লাগিয়ে দাঁড়িয়ে পড়েছে। কিন্তু মেয়েটা কি দেখে এত অবাক হলো? ও আমাকে আঙুল তুলে দেখালো। अरे वो देखिए, वो पीछे वाला खिड़की देखिए। দেখলাম ঘন ধোয়ার আড়ালে কখন যেন ভাঙা বাড়িটার পেছন দিকের একটা জানলা কেউ আস্তে আস্তে খুলে ফেলেছে। সেই গরাদ ভাঙা জানলার ফাঁক দিয়ে 2টো হাত খুব সাবধানে খুব যত্নে যে মেয়েটাকে বাইরের জমিতে নামিয়ে দিচ্ছে সে আর কেউ নয়, মহুয়া সিং। মাটিতে পা দিয়েই মহুয়া দৌড়লো পেছনে জঙ্গলটার দিকে। কিন্তু বাড়িটাকে ঘিরে দাঁড়িয়ে থাকা অতজন শিকারী চোখ এড়িয়ে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। পালাতে পারল না মহুয়া। জনকরাম নিজে এগিয়ে এসে ওর ঘাড় ধরে ঠেলতে ঠেলতে সামনের রাস্তার দিকে নিয়ে চলল। মহুয়া কিছুতেই যাবে না। ও বারবার মাটিতে পা গেঁথে দাঁড়িয়ে পড়ছিল, চিৎকার করে কাঁদছিল। প্রাণপণে জনকরামের হাতের বাঁধন ছাড়িয়ে ছুটে যেতে চাইছিল ওই বাড়িটার দিকে, যেন ওখানেই রয়ে গেছে তার প্রাণ। আমার বাংলোর পাশ কাটিয়ে সামনের বড় রাস্তার দিকে মোড় নেওয়ার আগে গলা তুলে জনকরাম তার চেলাদের উদ্দেশ্যে হুকুম দিল। আমি পরিষ্কার শুনতে পেলাম, अब जो बाकी रह गया उसको पूरा खल्लास कर दो, जला दो। পরের কথাগুলো মহুয়ার বুক ফাটা আর্তনাদের চাপা পড়ে গেল। আমি আবার ভাঙা বাড়িটার দিকে তাকালাম। দেখলাম একটা কম বয়সী ছেলে, মানে এই 22-23 বছর বয়স হবে, জানলার ফ্রেমের উপর উঠে দাঁড়িয়েছে, যেন এক্ষুনি লাফ দিয়ে পালাবে। ওই ছেলেটাই কি তাহলে একটু আগে ভেতর থেকে যত্ন করে মহুয়াকে নামিয়ে দিয়েছিল? এও দেখলাম যে বাবলু মান্ডি মাটির ওপর হাঁটু গেড়ে বসে খুব যত্ন নিয়ে চোখের সামনে ধনুকটাকে তুলে ধরে ছেলেটার দিকে টিপ করছে। ছেলেটা লাফ মারার আগেই টং করে ধনুকের ছিলা ছেড়ে দেওয়ার শব্দ হলো, আর ছেলেটাও যেন স্লো মোশনে জানলার ওপর থেকে আবার ঘরের ভেতরে উল্টে পড়ল। হো হো আওয়াজ তুলল শিকারীর দল।
ছেলেটা তারপরেও আরো কিছুক্ষণ বেঁচে ছিল। মনে হয় বাবলু ইচ্ছে করেই বুকে কিংবা মাথায় না মেরে তীরটা মেরেছিল তার বাঁ কাঁধের ওপরে, যাতে সে আরো কিছুক্ষণ বেঁচে থাকে। তীরের ফলাটুকু মাংসের ভেতরে ঢুকে গিয়েছিল, আর কাঠিটা ছিপের ফাতনার মতো উঁচু হয়ে জেগেছিল বাইরে। ভয়ে আর যন্ত্রণায় আদমরা ছেলেটা যখন একবার এ জানলা একবার ও জানলায় দৌড়ে বেড়াচ্ছিল, তখন অবিকল ফাতনার মতনই তীর তীর করে কাঁপছিল ওই কাঁধের কাঠিটা। যতবারই ছেলেটা বাড়ি থেকে বেরোবার চেষ্টা করছিল, ততবারই জানাগ্রামের লোকেরা তাকে তলোয়ার কিংবা বল্লমের খোঁচা মেরে আবার ঢুকিয়ে দিচ্ছিল ঘরের ভেতরে। শেষকালে ওরা জানলার ফাঁক দিয়ে কয়েকটি পেট্রোল ঢেলে দিল বাড়ির ভেতরে। নিখুঁত লক্ষ্যে কয়েকটা জ্বলন্ত মশাল ছড়ে দিল। ছেলেটা ভেতরেই রইল। দাউ দাউ আগুনে জ্বলে উঠল আমাদের পুরনো ম্যাটারনিটি সেন্টার। জনগ্রামের লোকেরা 5টা বাদুড়কে জাল থেকে ছাড়িয়ে নিয়ে ট্রেকারে উঠে চলে গেল ভাটিখানার দিকে। আমি আজ घर को যাই ডাক্তার সাহেব। শরীর মন কিছু ভালো লাগছে না। যাবে বই কি, নিশ্চয়ই যাবে। রাতে কোনো পেশেন্ট এলে আমি তাকে সামলে নেব। তবে তার আগে একবার ভেতরে এসে ওই চেয়ারটায় বসো। বসো। হ্যাঁ হ্যাঁ, আমাকে বলো তো, ছেলেটা কে ছিল? মহুয়া রাশিক। ওই ওর কালিজে কয়েক ক্লাস উপরে পড়তো। যদি জনকরাম বন্দুক দেখিয়ে মহুয়াকে তুলে আনা না করতো, ওর সঙ্গেই তো শাদি হতো মহুয়া বিটির। ও তোমার সাহায্য চেয়েছিল? ওরা যদি পালিয়ে যেতে পারতো তাহলে আমার মরতেও আফসোস ছিল না স্যার, কিন্তু সে তো হলো না। এমন সময় জনকরাম এখানে এসে হাজির হয়ে গেল। কেউ 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 বিশ্বাস করবে না আমি জানি, কিন্তু আমি সরপঞ্চকে একটাও কথা বলিনি, একটাও না। যন্ত্রণায় বেহুশ হয়ে গেলাম, কিন্তু মুখ দিয়ে আমি টু শব্দটি করিনি স্যার। তবু কেমন করে ধরলো কে জানে। তোমাকে কিছু না বলার মধ্যেও কি অনেকটা বলা ছিল না মাসি? জনকরামের মতন ধূর্ত লোক ওতেই কনফার্মড হয়ে গিয়েছিল যে কিছু গোলমাল আছে। আর তারপর খোঁজার জায়গা তো পড়ে থাকে ওই একটাই। চারিদিকে ধু ধু পাথুরে ডাঙার মধ্যে ওই একটাই তো লুকোবার জায়গা। নিজের মনে ঘাড় নাড়তে নাড়তে মাসি বিদায় নিল। একটু পরে আমার রাতের খাবার তৈরি করে দিয়ে কাজের মেয়েটাও চলে গেল নিজের বাড়ি। খাওয়ার পর নমো নমো করে মিটিয়ে আমি চেয়ারটা ওই জানলার ধারে টেনে নিয়ে বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে বসেছিলাম। বুঝতে পারছিলাম আজ আর ঘুম আসবে না। জীবনেই প্রথম মানুষ খুন হতে দেখলাম, তাও এমন বিভৎস পন্থায়। আমার অনিদ্র চোখের সামনেই আস্তে আস্তে আগুন নিভে অঙ্গার নিভে ছাই। চারিপাশে তেতে ওঠা বাতাসের স্তর কাঁপছিল বলেই মনে হচ্ছিল বাড়িটাও যেন অল্প অল্প দুলছে। আকাশ আলো করে রূপোর থালার মতন বড় একটা চাঁদ উঠল। জ্যোৎস্নার সমুদ্রের নিচে একটা তলিয়ে যাওয়া জাহাজের মতন কেঁপে উঠছিল সেই বাড়িটা। ফ্যাকাশে ধোঁয়ার সরু রেখা ওই পোড়া বাড়ি থেকে আমার জানলার দিকে ভেসে আসছিল। সঙ্গে নিয়ে আসছিল পোড়া কাঠের গন্ধ, জ্বলে যাওয়া খড় আর পেট্রোলের গন্ধ, আর না কোনো ভুল নেই, মাংস পোড়ার গন্ধ।
রাত 2টো নাগাদ অদ্ভুত একটা হাওয়া দিল। চারিদিকের পাথরের খাঁজের ভেতর দিয়ে বয়ে যাওয়ার সময় এই এলোমেলো হাওয়া এমন একটা শব্দ তুলেছিল যে মনে হচ্ছিল দুই যুবক যুবতী নিজেদের মধ্যে খুনসুটি করতে করতে চাপা গলায় হাসতে হাসতে আমার জানলার নিচ দিয়েই ঘোরাফেরা করছে। হঠাৎ সেই আওয়াজকে ডুবিয়ে দিয়ে আবার উতলে উঠল মহুয়ার সেই বুক ফাটা কান্না। আমি চমকে দাঁড়িয়ে উঠেছিলাম। মহুয়া মহুয়া এত রাতে এখানে ফিরে এলো কেমন করে? তারপরেই নিজের বোকামিতে নিজেই হেসে ফেললাম। শেয়াল ডাকছে। শেয়ালের প্রসঙ্গে মনে এলো হতভাগ্য বাদুড়গুলোর কথা, আর বাদুড়ের প্রসঙ্গে এমন একটা কথা মনে পড়ল যে আমি চেয়ারের হাতল দুটো শক্ত করে চেপে ধরে সোজা হয়ে বসলাম। আমার মনে পড়ে গেল 1, 2, 3, 4। হ্যাঁ, প্রথম ঝাঁকে 4টে বাদুড় বেরিয়ে এসেছিল। তারপর বেরিয়েছিল একটা, মা বাদুড়টা। মোট 5টা। কিন্তু পুরুষ বাদুড়টার তাহলে কি হলো? সেটা বেরোলো না কেন? মানুষ বাদে অন্য কোনো পশুর মধ্যে তো আত্মঘাতী হওয়ার প্রবণতা নেই। ওই বাদুড়টা তাহলে বেরোনোর চেষ্টা করলো না কেন? ওই যে মাংস পোড়ার গন্ধ ভেসে আসছে, তার মধ্যে কি তাহলে শুধুই মহুয়ার প্রেমিকের মাংস নেই, অন্য একটা প্রাণীর মাংসও রয়েছে? ভাবতে ভাবতেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। পরিষ্কার দেখতে পেলাম সেই যে পেছনের জানলাটা, যে জানলা দিয়ে মহুয়ার প্রেমিক তাকে মাটিতে নামিয়ে দিয়েছিল, সেই জানলাটার ফাঁক দিয়ে গলে একটা কালো পোশাক পরা মানুষ নেমে এলো। নামার ভঙ্গিটা অদ্ভুত। আগে মাথাটা ঝুঁকে পড়ল নিচের দিকে, তারপর হাত দুটো এগিয়ে এসে দেওয়ালটাকে চেপে ধরল। তারও পরে কোমর থেকে পা অবধি আস্তে আস্তে বেরিয়ে এলো। চোখের ভুল কিনা জানি না, মনে হলো যেভাবে দেওয়াল বেয়ে টিকটিকি নামে সেইভাবে লোকটা দেওয়াল বেয়ে জমিতে নামলো। তারপরেও কিন্তু লোকটা উঠে দাঁড়ালো না। ওইভাবেই 4 হাত পায়ে দুলতে দুলতে কিছুটা গিয়ে একটা লোহার ড্রামের পাশে হামাগুড়ি দিয়ে বসল। সেদিন আকাশে যে এক আশ্চর্য জ্যোৎস্না ফুটেছিল সে কথা তো আগেই বলেছি। লোকটাকে তাই এত দূর থেকেও স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। দেখলাম শুধু চলাফেরা নয়, লোকটার অনেক কিছুই মানুষের সঙ্গে মেলে না। যেমন আমি তাকিয়ে থাকতে থাকতেই ও লম্বা লিকলিকে একটা জিভ বার করে পুরো মুখটা চেটে নিল। এর আগে কোনো মানুষকে আমি নিজের চোখ, কপাল, কানের ওপর দিয়ে এইভাবে জিভ বুলিয়ে নিতে দেখিনি। তাছাড়া ও যখন একবার পাশের দিকে মুখ ফেরালো তখন পরিষ্কার দেখতে পেলাম ওর এক কানের ফুটোর মধ্যে দিয়ে চাঁদের আলো ঢুকে অন্য কানের ফুটো দিয়ে বেরিয়ে আসছে। সবে যখন ভাবছি সারাদিনের চরম উত্তেজনায় আমার মাথা খারাপ হয়ে গেছে, তখনই সমস্ত রহস্যের ওপর 1 বালতি ঠান্ডা জল ঢেলে দিয়ে লোকটা থোড়ি বাদুড়টা আকাশে ডানা মেলল। হ্যাঁ, লোকটা কিছুই নয়, সেই পুরুষ বাদুড়টাই এতক্ষণ পরে পোড়া বাড়ি থেকে বেরিয়ে এলো। আমারও হিসেব মিলে গেল। বুঝলাম বয়স ওই বাদুড়টাকে অন্যগুলোর থেকে কিছু বাড়তি বুদ্ধি দিয়েছে। বউ আর ছেলে মেয়ের মতন ও ধোঁয়ার ভয়ে হুট করে বেরিয়ে আসেনি। এমনকি বাড়িটায় আগুন লাগার পরেও বেরোয়নি। হয়তো মেঝের নিচে কোনো ফাটলের মধ্যে মুখ গুজে পড়েছিল। এতক্ষণে চারিদিক জনশূন্য হওয়ার পর ও নির্বিঘ্নে বেরিয়ে চলে গেল। আর আমি ঘুম চোখে ওটাকেই এতক্ষণ ধরে ভাবছিলাম মানুষ। আমি আরেকবার আমার জানলা দিয়ে মুখ বাড়িয়ে আকাশের দিকে তাকালাম। ঠিক সেই মুহূর্তেই বাদুড়টা থালার মতন বড় চাঁদের সামনে দিয়ে উড়ে যাচ্ছিল। তার শরীরের সিলুয়েট দেখে মনে হচ্ছিল রূপোর পাতের ওপর কাজল দিয়ে আঁকা একটা ছবি। এতক্ষণ অবধি গাছপালা, বাড়িঘরের পটভূমিকায় যা চোখে পড়েনি, খোলা আকাশের সামনে দিয়ে জন্তুটা উড়ে যাচ্ছিল বলেই এখন সেটা চোখে পড়ল।
দেখলাম বাদুরটার বাঁ দিকের কাঁধ থেকে লম্বা কাঠির মতন কিছু একটা বেরিয়ে রয়েছে। পুলিশ এনকোয়ারির কোনো গল্পই ছিল না কোথাও। খুন খারাপি নিয়ে মাথা ঘামানোর মতো লোক এ তল্লাটে নেই। ঠিক 1 সপ্তাহের মাথায় পোড়া বাড়িটার সামনে এসে নামল 2 লরি ভর্তি মজুর। বেলচা, কোদাল আর ঝুড়ি নিয়ে তারা কাজে লেগে গেল। শুনলাম দুর্ঘটনায় পুড়ে যাওয়া বাড়িটার ধ্বংসস্তূপ সরিয়ে ওখানে পঞ্চায়েতের তরফ থেকে একটা ভিডিও হল বানানো হবে, হরি মিট্টি নিবাসিয়া কো মনোরঞ্জন কে লিয়ে। আমি সেই কর্মযজ্ঞ দেখতে দেখতেই ভাবছিলাম পরের দিন যখন মহুয়া আসবে তখন ওকে কেমন দেখব। এত বড় একটা ট্রমা কাটিয়ে উঠতে পারবে তো মেয়েটা? আশ্চর্য ব্যাপার, তার ঠিক 3 দিন পরে মহুয়া যখন এলো তাকে দেখে মনে হলো যেন এক রাজেন্দ্রাণী। চোখ মুখ কি যেন এক আনন্দে ঝলমল করছে। ও আমার সঙ্গে যেই কথা বলল। গুড ইভিনিং ডাক্তার সাহেব, কেমন আছেন? আপনার সেই কলকাতাওয়ালি গার্লফ্রেন্ড কেমন আছে? গুড ইভিনিং, সবাই ভালোই আছি। তোমাকে দেখেও তো বেশ ফ্রেশ লাগছে। আমার নতুন ওষুধটায় বোধহয় ঘুম ভালো হচ্ছে, তাই না? দবাই আপকা গয়া পানি মে। মতলব? মানে কোনো কাজই হয়নি। কাল সারা রাত আমার ঘুম হয়নি। একটা বাদুড় সারা রাত আমার জানলার বাইরে ওড়াউড়ি করছিল আর আমাকে অসভ্য অসভ্য সব কথা বলছিল। অসভ্য হলেও কথাগুলো খুব সুন্দর। আমি আপনাকে বলতে পারবো না সেসব কথা। ঠিক আছে, তুমি কলেজে পড়া মেয়ে, সেক্স ফ্যান্টাসি কাকে বলে সেটা নিশ্চয়ই তোমাকে বুঝিয়ে বলতে হবে না। ইটস কোয়াইট ন্যাচারাল, কিন্তু রাত জাগাটা ঠিক নয়। শুয়ে পড়ো। অন্যান্যবার এই চেক আপের সময় মহুয়ার মধ্যে যে আড়ষ্টতা দেখি, আজ তার কিছুই দেখলাম না। নিজেই বেশ স্বচ্ছন্দ পায়ে সরু খাটটার ওপর উঠে শুয়ে পড়ল। নিজেই পা থেকে গলা অবধি একটা সাদা চাদর টেনে নিল। আমি তো বটেই, পার্বতীয়া মাসিও এই ট্রান্সফরমেশন দেখে অবাক। আমি হাতে ডিসপোজেবল গ্লাভস দুটো পরে মহুয়ার দিকে এগোলাম। তখন সন্ধে হয়ে এসেছিল। চারিদিকের পাথুরে মালভূমি থেকে রাশি রাশি কুয়াশা উঠে এসে কুসুমডি গ্রামটাকে ঢেকে দিচ্ছিল। অনেক দূরে সুকবাসিয়া মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসছিল, এটুকুও পরিষ্কার মনে আছে আমার। হঠাৎ জানলা দিয়ে ঘরে ঢুকলো একটা বাদুড়, বিশাল বড় একটা বাদুড়। জানলার মোটা গরাদ পেরিয়ে সেই প্রাণীটা কেমন করে ঘরে ঢুকলো তা আজও বুঝতে পারি না। নিঃশব্দে দুটো চক্কর কেটে বাদুড়টা সিলিংয়ে পা আটকে মাথার নিচে ঝুলিয়ে দুবার দোল খেল। চট করে গুটিয়ে নিল নীললোম লালচে চামড়ায় ঢাকা ডানা। বাদুড়টার কানের পাশ দিয়ে কি একটা রস গড়িয়ে নামছিল, আর কি অদ্ভুত তার গন্ধ। কি মিষ্টি, কি তীব্র সেই গন্ধ, আমি বলে বোঝাতে পারবো না। এমন মিষ্টি কিন্তু একই সঙ্গে পচনের ছাপ ধরা গন্ধ একমাত্র চড়া রোদের দুপুরে কোনো ফলের বাজারের মধ্যে গিয়ে দাঁড়ালে তবেই পাওয়া যায়। আমি জ্ঞান হারালাম। পরে পার্বতীয়া মাসি বলেছিল ওরও ঠিক একই রকম অনুভূতি হয়েছিল। মোট কথা, কিছুক্ষণের জন্য যে আমি আর পার্বতীয়া মাসি দুজনেই সেন্স হারিয়েছিলাম তাতে কোনো ভুল নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি একটা চেয়ারের ওপরে বসে আছি। পার্বতীয়া মাসি বসে আছে ঘরের কোণে, দেওয়ালে হেলান দিয়ে, আর মহুয়া একইভাবে সেই পেশেন্ট দেখা সরু খাটটার উপরেই শুয়ে আছে। ঘরের কোথাও বাদুড়ের কোনো চিহ্ন নেই, কিন্তু সেই গন্ধটা তখনও রয়েছে, যদিও অনেকটা ফিকে হয়ে এসেছে। আমি তাড়াহুড়ো করে উঠে আগে নিজের গা হাত পা দেখলাম, কোথাও কোনো কাটাছেঁড়া দেখলাম না। পার্বতীয়া মাসি ঠিক তখনই একটা হাই তুলে সোজা হয়ে বসলো, তারপর বলল,
হায় হায়, এ ডিটির মধ্যে ঘুমিয়ে পড়ছিলাম। রাম রাম। পায়ে পায়ে মহুয়ার দিকে এগিয়ে গেলাম। ও কেমন আচ্ছন্নের মতো ছাদের দিকে তাকিয়ে শুয়েছিল। আমি ওর খাটের পাশে গিয়ে দাঁড়ালাম, বললাম, মহুয়া, আমার শরীরটা বোধহয় একটু খারাপ হয়েছিল, কিন্তু এখন আমি ঠিক আছি। তুমি ঠিক আছো তো? रेप हुआ है हमारा। হ্যাঁ? मतलब ঠিক রেপ না, কারণ আমার সম্মতি ছিল, পুরো ব্যাপারটাতেই আমার সম্মতি ছিল। কিন্তু এখন আমি বাড়ি যাব, আমার খুব খুব ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমোবো। বুঝতে পারছিলাম মহুয়ার মাথা ঠিক নেই। হ্যালিউসিনেশনটা যে এত তাড়াতাড়ি এমন পর্যায়ে চলে যাবে সেটা ভাবতে পারিনি। কিন্তু ওর পেটের বাচ্চাটা কেমন আছে? মহুয়া নয়, বাচ্চার ভালো মন্দের ওপরেই যে আমার আর পার্বতী মাসির বাঁচা মরা নির্ভর করছে সে কথা ভুলিনি তখনও। দাঁড়াও, তোমার চেক আপ বাকি আছে, বাচ্চা ঠিক আছে কিনা সেটা একবার দেখে নি। এই বলে আমার গ্লাভস পরা হাতের আঙুল চালিয়ে দিয়েই যেন 440 ডিগ্রি ইলেকট্রিক শক খেলাম। সব লক্ষণ বলছে মহুয়া সত্যি কথা বলছে। যা ঘটেছে তা কয়েক মিনিট আগেই ঘটেছে, কিন্তু তা কেমন করে সম্ভব? এই ঘরে আমি ছাড়া পুরুষ কোথায়? পার্বতী মাসি ইতিমধ্যে মহুয়ার বুকে কিছু একটা লক্ষ্য করেছে। একবার তাকিয়েই বুঝতে পারলাম পার্বতী মাসি কি দেখেছে। মহুয়ার বুকের ওপর অনেকখানি তফাতে সমান্তরাল দুটো আঁচড়ের দাগ, ধারালো নখের আঁচড়, আর ওই আঁচড় মানুষের নয়। একমাত্র সেই এমন আঁচড় কাটতে পারে যার প্রতি হাতের একটা মাত্র আঙুলের নখ থাকে, দু হাতে দুটো। বাদুড়ের ডানা দুটো যে আসলে চামড়ায় মোড়া হাতের আঙুল সেটা জানতাম। আর জানতাম সেই চামড়ার মোড়কের বাইরে বেরিয়ে থাকে কেবলমাত্র বুড়ো আঙুলের বাঁকানো হুকের মতো নখ। মহুয়ার বুকের রক্ত তুলো দিয়ে মুছিয়ে দিতে দিতে পার্বতী মাসি আপন মনেই বলে উঠল, कर मुक्ति किसका हाथ में है किसी को न पता। কথাটার মানে বুঝলাম না। জানলার নিচে মেঝে একটা জ্যোৎস্নার চৌখুপি পড়েছিল। সেই চৌখুপির ওপর দিয়ে বিদ্যুৎ গতিতে সরে গেল একটা ছায়া, একটা বাদুড়ের ছায়া। চাঁদের সামনে দিয়ে উড়ে যেতে যেতে জন্তুটা তীব্র উল্লাসে ডেকে উঠল। এই পর্বে শুধু আর একটাই কথা বলার আছে। এর মধ্যে একদিন কি যেন একটা পরব পড়েছিল। সেদিন মিস্ত্রিরা বাড়ি ভাঙার কাজ বন্ধ রেখেছিল। আমি সকালের দিকে বেড়াতে বেড়াতে এমনি বাড়িটার দিকে চলে গিয়েছিলাম। একেবারে আচমকাই মেঝের একটা ফাটলের মধ্যে থেকে খুঁজে পেয়েছিলাম একটা বাদুড়ের আধপোড়া মাথা, ছোট শেয়ালের মতন সরু, গেরুয়া চামড়ায় ঢাকা। জিভ কিংবা চোখের মতন নরম জায়গাগুলো পুড়ে নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু ধারালো ছুরির মতন চারটে সদন্ত অক্ষত ছিল। আমি জিনিসটাকে বাড়িতে নিয়ে এসে এক শিশি ফরমালিনের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম যখন কুসুমটি ছেড়ে চলে যাব তখন ওই আধপোড়া মাথাটা আমাকে অনেকদিন আগের আশ্চর্য কিছু দিন রাত্রির কথা মনে করিয়ে দেবে। পনেরো দিন বাদে মহুয়া আবার এক সন্ধেবেলায় আমার মেটার্নিটি সেন্টারে চেক আপের জন্য এলো। মহুয়া সন্ধেবেলাতেই আসে। অন্য সব পেশেন্ট ফিরে যাওয়ার পর জানাকরাম ওকে নিয়ে আসে। ওর তলপেটটা দেখলাম অস্বাভাবিক রকম ফুলে উঠেছে। ওজনও বেড়েছে, যতটা বাড়া উচিত ছিল তার চেয়ে অনেক বেশি। পেটের উপর স্টেথো বসিয়ে চমকে উঠলাম। একবার কান থেকে স্টেথোটা খুলে নিয়ে ভালো করে মুছে আবার কানে লাগালাম। প্রথমবার যা শুনেছিলাম তাই আবার শুনলাম, দুটো হৃৎপিণ্ডের লাবডুব। আমার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন কি ভুলে যাচ্ছি? উত্তর পাওয়ার একটাই উপায়,
আল্ট্রাসোনোগ্রাফি। না, স্টেথোর আওয়াজ আমাকে যা বলেছিল তাই ঠিক। ওই তো মনিটরের স্ক্রিনে পরিষ্কার দেখা যাচ্ছে মহুয়ার জরায়ুর ভেতর দুটো ভ্রূণের নড়াচড়া। একটা আমার 6 মাসের চেনা মেল বেবির ভ্রূণ, কিন্তু ঠিক তার পিঠের কাছে সদ্য গজে ওঠা অন্য ভ্রূণটা নতুন। 15 দিন আগেও ওটা ছিল না, থাকার কথাও না। প্রেগন্যান্সি পিরিয়ডের মধ্যে একজন মেয়ে কখনোই দ্বিতীয়বার প্রেগনেন্ট হতে পারে না, তা তার যোনিপথে যতই শুক্রাণুর যোগান থাকুক না কেন। প্রেগনেন্ট হবার জন্য শুক্রাণুর সঙ্গে সঙ্গে ডিম্বাণুরও তো প্রয়োজন। প্রেগন্যান্সির সময় মেয়েদের শরীর থেকে ডিম্বাণু মোচন হয় না। এসব জীববিদ্যার প্রথম পাঠ, ক্লাস 8 কিংবা 9 এর সিলেবাস। কিন্তু নিজের চোখকে তো অবিশ্বাস করতে পারি না। ওই স্ক্রিনের ছবিতে যে জীববিদ্যা মিথ্যে হয়ে যাচ্ছে। পার্বতী মাসি আমার পিঠের ওপর ঝুঁকে পড়ে স্ক্রিনের দিকে চেয়েছিল। আপনাকে বলেছিলাম না ডাক্তার বাবু, কার মুক্তি কিসকে হাত আছে কেউ জানে না। চরম অস্বস্তি নিয়ে সেদিন মহুয়াকে ছেড়ে দিলাম। জনকরামকে বললাম, ঠিক 7 দিন পরে আরেকবার আপনার স্ত্রীকে নিয়ে আসবেন। কেন ডক্টর, কোনো লাফড়া হলো নাকি? না না, দেখছেন তো সবই ঠিক আছে। ওয়েট বেড়েছে, ব্যথা নেই, ব্লিডিং নেই, ঝামেলার কিছু নেই। 7 দিন পরে মহুয়াকে বিছানায় শুইয়ে ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন স্টার্ট করলাম। বললাম, হাঁ করো, জিভ দেখাও। মহুয়া হাঁ করতেই ফলের গন্ধ পেলাম। গন্ধটাও শরীরের ভেতর থেকে আসছিল, সেই ঘোর লাগানো ঝাঁঝালো মিষ্টি গন্ধ। আগের দিনের অভিজ্ঞতা আমি ভুলিনি, তাই সাবধানতা হিসেবে নাকের উপর একটা মাস্ক পরে নিলাম। তারপর মহুয়াকে জিজ্ঞেস করলাম, ফল খেয়েছিলে নাকি? ফলই তো খাই, অন্য কিছু খেতে ভালো লাগে না। এরকম করলে তো হবে না, ব্যালেন্সড ফুড খেতে হবে তো। একটু দুধ, মাছ। কথা বলতে বলতেই আমি আল্ট্রাসোনোগ্রাফির জন্য মহুয়াকে তৈরি করে নিয়েছিলাম। স্ক্রিনের ওপর ওর জরায়ুর ভেতরের ছবি ফুটে উঠতেই বুঝতে পারলাম আর কোনো কিছু খাইয়েই লাভ নেই। যা হবার তা হয়ে গেছে। মেল বেবির ভ্রূণটা শুকিয়ে ছোট্ট হয়ে গেছে, আর তার ঠিক ঘাড়ের ওপর ঝুঁকে রয়েছে নতুন ভ্রূণটার মুখ। ঝুঁকে রয়েছে বলছি কারণ সত্যি অদ্ভুতভাবে জরায়ু দেওয়ালে পা লাগিয়ে ঝুলেছিল ওই নতুন ফিটাসটা। এটাও জীববিজ্ঞানের বিরোধী ঘটনা। জন্মের আগের মুহূর্ত অবধি ভ্রূণের মাথা ওপরের দিকে থাকে, মানে মায়ের বুকের দিকে থাকে। ঠিক জন্ম মুহূর্তে কেমন করে যে ভ্রূণ একটা ডিগবাজি খেয়ে বার্থ ক্যানালের মধ্যে মাথা নামিয়ে আনে, কেন, কার প্ররোচনায় যে সে এই একান্ত এসেনশিয়াল ডিগবাজিটা খায়, তা বিজ্ঞানের ব্যাখ্যাহীন রহস্যগুলোর মধ্যে একটা। কিন্তু এই ভ্রূণটা প্রথম থেকেই মাথা নিচু করে ঝুলছে, ঠিক একটা বাদুড়ের মতন। ঘরের আলোটা হঠাৎ দুবার দপ দপ করে নিভে গেল। নিভে গেল ইউএসজি মেশিনের আলোকিত মনিটর। বাইরের অন্ধকার যেন লাফ মেরে ঢুকে এলো ঘরের মধ্যে, আর তার সঙ্গেই ঢুকে এলো গাঢ়তর অন্ধকার দিয়ে ঢাকা একটা বিশাল পাখির মতো শরীর। তীব্র উল্লাস ধ্বনিতে ভয় পেয়ে আমি 2 হাতে মাথা ঢেকে হাঁটু মুড়ে বসে পড়লাম মেঝের ওপর। কয়েক মুহূর্ত মাত্র, তারপরেই ফিরে এলো আলো। এক ঝটকা মেরে উঠে দাঁড়িয়ে আমি প্রথমেই সিলিং এর দিকে তাকালাম। না, বাদুড় তো নেই। তারপর তাকালাম পার্বতী মাসির দিকে। দেখলাম মাসির ঠোঁটের ফাঁকে একটা দুর্বোধ্য হাসি। হাসি ফুটেছিল মহুয়ার শুকনো 2 ঠোঁটের ভাঁজেও। কারণটা বুঝতে অসুবিধে হলো না। ওর ফর্সা গালের ওপর একটা লাল চুম্বনের দাগ ফুটে উঠেছিল, অবিকল মানুষের ঠোঁটের মতনই সেই দাগ। বাড়তির মধ্যে ঠোঁটের দাগের মাঝখানে ওপরে 2 আর নিচে 2
ছুঁচের মতন ফুটুর ক্ষত চিহ্ন। আন্দাজ করা কঠিন নয় ওগুলো সদন্তের দাগ। তাহলে কি আসন্ন পিতৃত্বের আনন্দে সেই বাদুরটা মহুয়াকে চুম্বন করে গেল? ডাক্তার সাহেব, দুঃখ পেও না ডাক্তার সাহেব। দেখো, যে বাচ্চাটা আমার পেটের ভেতরে মরে যাচ্ছে সে তো মরতই, তাই না? অনেক কষ্ট পেয়ে মরতো। তার চেয়ে এটাই ভালো হলো না? আমি মানে ডাক্তার সাহেব জানো, সুখবাসিয়ায় নদীর ধারে আমার পিতাজির কলার বাগান ছিল। সেই কলা বাগানে বাদুড় আসতো, তারা অনেক কলা খেয়ে যেত। আমরা ভাই বোনেরা তাই নিয়ে রাগারাগি করলে পিতাজি আমাদের বলতেন, রাগ করিস না বিটিয়া, বাদুড়েরা নষ্ট ফলগুলোই শুধু খেয়ে যায়, ভালো ফলে ওরা মুখ দেয় না, ওরা আসলে বাগিচাকে এইভাবে বাঁচিয়ে রাখে। আমাকেও ওই বাদুড়টা বাঁচিয়ে দিয়ে গেল ডাক্তার সাহেব। অ্যাবর্শনের যন্ত্রণা নেই, রক্তপাত নেই, অথচ আমার গর্ভের ভেতরে নষ্ট ফলটা ঠিক পরিষ্কার হয়ে গেল, তাই না? তুমি কি সরপঞ্চকে এই ব্যাপারে কিছু বলবে? তুমি নিশ্চিন্ত থাকো, আমি কিচ্ছু বলবো না। কারণ তোমার মতন একটা মেরুদণ্ডহীন পোকাকে যদি সরপঞ্চ খুন করে, তাতে আমি কোনো আনন্দ পাবো না। থ্যাংক ইউ। পার্বতী মাসি, একটা টেট ব্যাগের শট রেডি করো তো। না না মহুয়া, বিছানা থেকে নেমো না। সুই লাগবে না ডাক্তার সাহেব। প্রেমিকের চুমুতে কেটে ছড়ে গেলে কোনো মেয়ের টিটিনাস হয় না। এই বলে মহুয়া একা একাই ঘরের বাইরে বেরিয়ে গেল, যেখানে ওর জন্য অপেক্ষা করছে জনক রাম সিং। অবশেষে সেই দিনটা এসে গেল। আমি জানতাম, আমার মন বলছিল মহুয়ার ব্যথা উঠবে খুব অন্ধকার কোনো রাতে। তাই হলো। রাতটা ছিল মাঘ মাসের অমাবস্যা। যেমন অন্ধকার তেমনই ঠান্ডা, আর তেমনই ঘন কুয়াশা নেমেছিল চারিদিকে। আশ্চর্যকাণ্ড, অমন যে দুর্দণ্ড প্রতাপ সরপঞ্চ, সে সেদিন একাই তার বউকে নিয়ে গাড়ি ড্রাইভ করে এলো। আমি একটু অবাক হয়ে বললাম, এত রাতে একা এলেন যে? सत्यानाश हो गया डॉक्टर। हमारे साले उल्लू के पट्टे शागिर्द কাল রাতে হাইওয়েতে একটা মেয়েকে রেপ করে খুন করেছে। মেয়েটা ছিল আমাদের ফিনান্স মিনিস্টারের ভাইজি। অলরেডি 7 জনকে সেন্ট্রাল ফোর্সের লোকেরা তুলে নিয়ে গেছে, বাকিদের খুঁজছে। আপনি? না, আমি কোনোদিন এসব নোংরা কাজের মধ্যে নিচে থাকি না। আমার ভয় নেই। ঠিক আছে ডাক্তার, তুমি ভীতু মানুষ, এসব নিয়ে ভেবো না, সব ঠিক হয়ে যাবে। तुम सिर्फ अपने हाथ स्टेडी रखो। हमारे उत्तराधिकारी को सही सलामत पृथ्वीते নিয়ে এসো। আমি তোমার গোলাম হয়ে থাকবো, আর যদি না পারো। আধ ঘন্টা পরের কথা। তখন রাত প্রায় 9টা বাজে। মনে হচ্ছিল সৌরজগতের বাইরের কোনো গ্রহের মাটিতে ভেঙে পড়া স্পেস ক্যাপসুলের ভেতরে শুধু আমরা 3 মহাকাশচারী বেঁচে রয়েছি। বাইরের জগৎ এমনি নিশ্চুপ, অন্ধকার। লেবার রুমের মধ্যে মহুয়া প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিল। এত ঠান্ডার মধ্যেও ঘামে ভেসে যাচ্ছিল ওর মুখ। পার্বতী মাসি ঘরের একদিকে হিটারে গরম জল বসিয়েছিল।
বুঝতে পারলাম প্রসবের আর দেরি নেই। হঠাৎ লেবার রুমের দরজা ঠেলে উঁকি দিল জনকরাম। কি হলো? আমি আমি কি একটু ভেতরে এসে দাঁড়াতে পারি? কেন? তা চিমগাদড় ভীষণ জ্বালাতন করছে। পাগল কুত্তে কি तरह বারবার আমার ঘাড়ের উপরে চাপ মারছে। বাদুরটা মুখটা অদ্ভুত, মানুষের মতন। আমার ভীষণ ভয় করছে একা একা বসতে বাইরে। ঠিক আছে, এই ট্যাবলেটটা মুখে দিন, দিয়ে ওই কোনার চেয়ারটায় গিয়ে বসুন। এই দৃশ্য দেখাটা একটু কষ্টকর, তবে আপনি তো সাধারণ মানুষ নন। মেয়ে মানুষের যন্ত্রণা দেখার অভ্যেস আপনার আছে। আমার মতন একটা কেঁচোর মুখে এরকম গরম গরম ডায়লগ শুনে জনকরাম কেমন যেন ভেবলে গেল। পুরো 1 গ্লাস জল দিয়ে ট্যাবলেটটা পেটে চালান করে হে হে করতে করতে আমার দেখিয়ে দেওয়া চেয়ারটায় গিয়ে জড়সড় হয়ে বসল। আমি দেখলাম ওইটুকু সময়ের মধ্যেই খোলা দরজাটার ফাঁক দিয়ে ঢুকে এসেছে রাশি রাশি ঘোলাটে কুয়াশা। দৌড়ে গিয়ে দরজার পাল্লা দুটো চেপে বন্ধ করলাম। আর ঠিক সেই মুহূর্তেই মহুয়ার উরুসন্ধির মাংসলো পাল্লা খুলে মাথা বাড়ালো একটা জীব। হ্যাঁ, মানুষের বাচ্চা নয়, একটা জীব, মানুষের চেয়ে নিচু স্তরের একটা প্রাণী। তার সারা মুখে বাদামি রঙের রোঁয়া, যেন দুটো কুচকুচে কালো পুঁতি। পার্বতী আমাসি উল্টো দিকে ফিরে দেওয়ালে মুখ গুজে দাঁড়িয়েছিল। জনকরাম কি করছিল দেখিনি। বাচ্চাটাকে জন্মানোর সময় সাহায্য করার কেউ ছিল না, তবু সে নিজের চেষ্টাতেই পটলের মতন শরীরটাকে অনায়াসেই জনিপথ থেকে বার করে আনলো। ভালো করে জন্তুটার দিকে তাকাতেই মনে হলো আমার সারা শরীরে পক্ষাঘাত হলো। দেখলাম ওটা ধারালো দুসারি দাঁতের ফাঁকে তখনও ধরা রয়েছে একটা বাচ্চার হাতের আঙুল। হ্যাঁ, মানুষের বাচ্চার। গর্ভভোগ প্রাণীটা কুতকুতে চোখ দুটো ঘুরিয়ে এদিক ওদিক চাইল, তারপর হাত দুটো মাথার উপর তুলে আড়মোড়া ভাঙার মতন একটা ভঙ্গি করতেই ছাতার মতন খুলে গেল চামড়ার ডানা। আর সেদিনের মতন সেই ঝিম ধরানো পচা ফলের গন্ধে আবার ভরে গেল ডেলিভারি রুম। ক্লিক করে একটা জোরালো শব্দ হতেই কোনো রকমে মহুয়ার দিক থেকে মুখ ফিরিয়ে পেছনে তাকালাম। দেখলাম জনকরাম তার জামার ভেতর থেকে কখন একটা ফোল্ডিং চাকু বার করে এনেছে। শব্দটা ওই চাকুর ফলার খুলে যাওয়ার শব্দ। এরপরেই জনকরাম টলতে টলতে এগিয়ে গেল মহুয়ার বিছানার দিকে। তার মুখ ফ্যাকাশে, কিন্তু চোখ দুটো কয়লার টুকরোর মতন জ্বলছিল। মহুয়া, ক্লান্ত মহুয়া, খুব অস্ফুট স্বরে বলল, ক্ষমা করবো না, ক্ষমা করবো না। এর বাবাকে তুমি পুড়িয়ে মেরেছ, কিছু বলতে পারিনি, কিন্তু আমার এই বাচ্চার গায়ে যদি তুমি হাত দাও, আমি ক্ষমা করবো না, ক্ষমা করবো না। মহুয়াকে অবশ্য কিছু করতে হলো না। বাদুড়ের বাচ্চাটা হঠাৎই অয়েল ক্লথের ওপর থেকে উড়ে গেল সিলিং এর দিকে। তারপর নিখুঁত একটা প্যারাবোলা এঁকে জনকরামের কণ্ঠনালী লক্ষ্য করে নেমে এলো। তীক্ষ্ণ একটা আর্তনাদ করে জনকরাম লেবার রুমের দরজা খুলে বাইরে অন্ধকারের মধ্যে হারিয়ে গেল। এরপরে আমি আর চোখ মেলে থাকতে পারিনি। পচা ফলের ঝাঁঝালো গন্ধে ঘুমিয়ে পড়েছিলাম। ডক্টর শর্মা, ডক্টর বেদব্রত শর্মা চিনতে পারছেন? আমি আপনার ডিফেন্স লয়ার অমিত কাশ্যপ। আবার কেন জ্বালাতে এসেছেন? আমার লিখিত এজাহার তো দিয়েছি আপনাকে। প্রশ্নটা এই এজাহার নিয়েই ডক্টর শর্মা। এর মধ্যে আপনি যা বলেছেন তা কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে বিশ্বাস করা সম্ভব? এইসব বাদুর টাদুর এই তো করবেন না।
বই গেল। দাঁড়ান দাঁড়ান, আমি এক এক করে পুলিশের চার্জগুলো বলে যাচ্ছি, আর তার সঙ্গেই বলে যাচ্ছি আপনার লেখার মধ্যে গুঁজে দেওয়া উত্তরগুলো। আপনি নিজেই দেখুন এগুলো কোর্টে দাঁড়িয়ে বলা যায় কিনা। সবচেয়ে সাংঘাতিক যে অভিযোগ সেটা হলো জনকরাম সিংকে খুনের অভিযোগ। ফাঁকা মাঠের মধ্যে জনকরামের মৃতদেহ পড়েছিল। গলার পাশে জাগুলার ভেনে সরু কিন্তু গভীর দুটো ফুটো ছিল। ওই ফুটো দুটোর মধ্যে দিয়েই শরীরের সমস্ত রক্ত বেরিয়ে গিয়েছিল। ফুটো ফুটো কিভাবে হয়েছিল সে ব্যাপারে কোনো রিপোর্ট আছে? হ্যাঁ, পোস্টমর্টম রিপোর্ট বলছে কুকুর শিয়ালের মতো কোনো প্রাণীর দাঁত গলায় বসে গিয়ে ওই গভীর ক্ষত হয়েছিল। দেখে নিন, আমার কেনাইন টিথ কাউকে কামড়ে মেরে ফেলার পক্ষে যথেষ্ট বড় কিনা। না ডক্টর, তা হয়তো নয়, কিন্তু আপনার কোয়ার্টার সার্চ করে পুলিশ একটা বাদুড়ের আধপোড়া খুলি পেয়েছে। একজন ডাক্তারের হাতে ওই বাদুড়ের খুলির দাঁতগুলো মোক্ষম অস্ত্র হয়ে দাঁড়াতে পারে, পারে না? আমি ওরকম কিছু করিনি। মহুয়ার পেট থেকে বেরিয়ে আসা বাদুড়ের বাচ্চাটা মাঠের মধ্যে উড়ে গিয়ে জানাকরামকে অ্যাটাক করেছিল। অবশ্য বাদুড়ের বাচ্চা না ধীরে বাদুড়, সব বলতে পারবো না। জনগ্রামের ইনকোয়েস্ট রিপোর্ট আরও কি বলছে জানেন? ওনাকে হেভি ডোজে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল। মনে হয় সেই জন্যেই যে ওকে খুন করেছে সে ধীরে সুস্থে গলায় ফুটো করার কাজটা করতে পেরেছিল, কোনো বাধা পায়নি। সেদিন ওই ঘটনার কিছুক্ষণ আগে আপনি জনকরাম সিংকে নার্ভ স্টেডি রাখার জন্য একটা ওষুধ দিয়েছিলেন। সেটা আসলে ঘুমের ওষুধ ছিল না তো? সত্যি কথা বলবেন ডক্টর শর্মা? না, ওটা নার্ভ স্টেডি রাখার ওষুধই ছিল, কিন্তু জানাকরাম, আমি, পার্বতিয়া, আমরা সকলেই যে বাদুড়ের গা থেকে বেরোনো পচা ফলের গন্ধে সেন্সলেস হয়ে পড়েছিলাম সে কথা তো আমি এজাহারেই লিখেছি। তারপরেও এত প্রশ্ন আসছে কোত্থেকে? মহুয়ার বাচ্চাটা কোথায় গেল ডক্টর শর্মা? মহুয়া কি বলছে? আপনাকে আগের দিনই বলেছি মহুয়া ওই ম্যাটারনিটি সেন্টারের বিছানাতেই মারা গিয়েছিল। ইউ শুড নো ইট। নাকি ও মারা যাওয়ার আগেই আপনি ওর ছেলেটাকে নিয়ে পালিয়েছিলেন? আরে দূর, কোথায় ছেলে? তাকে তো বাদুড়ের বাচ্চাটা খেয়েই ফেলেছিল। বাদুড়ের বাচ্চা, তাই না? শুনুন ডক্টর শর্মা, পুলিশ কিন্তু আল্ট্রাসোনোগ্রাফির মেশিনটা হার্ড ডিস্ক সমেত সিজ করেছে। মহুয়ার গর্ভের শেষ যে ইমেজগুলো পাওয়া গিয়েছে সেগুলো ওর প্রেগনেন্সির 3 মাসের মাথায় তোলা একটাই ফিটাসের ছবি, এবং ন্যাচারালি মানুষের ফিটাস, নর্মাল মেল বেবির ফিটাস। তারপরে আর কিছুই নেই। অথচ আপনি লিখেছেন তারপরেও আর অন্তত 2 বার নাকি স্ক্যান করানো হয়েছে, যেখানে আপনি দেখেছিলেন ওর জরায়ুর মধ্যে দ্বিতীয় একটা বাচ্চা বেড়ে উঠছে। শুনুন শুনুন শুনুন, কোনো এক রহস্যময় কারণে ওই বাদুড়ের বাচ্চাটার ছবি সিস্টেমে সেভড হতো না, এটা আমি লিখতে ভুলে গিয়েছি। আমার কথা বিশ্বাস না হলে পার্বতী মাসিকে জিজ্ঞেস করতে পারেন, যান। ওই মিডওয়াইফ মহিলা যে পাগল হয়ে গিয়েছেন সেটা তো আপনাকে আগেই বলেছি। মনে হয় খুন খারাপির দৃশ্য সহ্য করতে পারেননি। মোট কথা উনি কিছু বলবার মতো অবস্থায় নেই। ডক্টর শর্মা, আমার কাছে লুকোবেন না। এমন কাজ কেন করলেন? একদিকে জানাকরাম সিং বলেছিল তার ছেলে চাই, সেই সালামত, না ফেলে আমাকে আর পার্বতীয়াকে মেরে ফেলবে। অন্যদিকে মহুয়া নামে ওই মিষ্টি মেয়েটা, ওই দুঃখী মেয়েটা, আমার বোনের মতো ওই মেয়েটা চেয়েছিল তার গর্ভের সিফিলিস আক্রান্ত বাচ্চাটা যেন মরে যায়, যেন আমি তাকে মেরে ফেলি। আমি এই দুটো কাজকে একসঙ্গে মেলাতে পারছিলাম না। ইয়েস, দ্যাটস দ্য পয়েন্ট। একদিকে জনকরামের খুনের হুমকি, অন্যদিকে আপনার বিবেক। এই উভয় সংকটের মধ্যে দিয়ে যেতে যেতে আপনি মেন্টাল ব্যালেন্স হারিয়ে ফেলেছিলেন। তারপর ডেলিভারি চূড়ান্ত চাপের মুহূর্তে হঠাৎ আপনার মনে হয়েছিল বাপ আর বেটা দুটোকে খুন করলেই তো সব সমস্যা মিটে যায়, তাই না? না, আমাকে শেষ অবধি কিছুই করতে হয়নি। মহুয়ার প্রেমিকই ওকে রক্ষা করার জন্য এগিয়ে এসেছিল। একটা বাদুড় এসে যা করবার করে গিয়েছিল। আবারও বলছি, শুনুন, একটা বাদুড়। সানডে সাসপেন্সে আজ শুনলেন সৈকত মুখোপাধ্যায়ের লেখা দুটো নখের দাগ। গল্প পাঠে দীপ, মহুয়ার চরিত্রে রিয়া, পার্বতিয়া তমালি চৌধুরী, জনকরাম সিং রাজেশ শিন্ডে, অমিত কাশ্যপ পুষ্পল। অন্যান্য চরিত্রে অরিজিৎ, ইন্দ্রনীল, অত্রি, সৌমিত্র। গল্পের সূত্রধার অগ্নি।
জনকরামের কাজের লোকের ভূমিকায় এবং কার্যনির্বাহী প্রযোজনায় অরুণিমা দে। গল্প পাঠে ডাক্তার বেদব্রত শর্মার চরিত্রে এবং পর্ব পরিচালনায় দীপ। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত রুদ্ররূপ বন্দ্যোপাধ্যায়। পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। শেষ হল সৈকত মুখোপাধ্যায়ের লেখা দুটো নখের দাগ। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স। মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা।